অন্যতম প্রাক্তন বিধায়ক কমরেড নকুল দাস, এছাড়াও উপস্থিত আছেন এখানে তিনজন মাননীয় বিধায়ক কমরেড নির্মল বিশ্বাস, সুদীপ সরকার, নয়ন সরকার সহ আমাদের সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের এই সমাবেশে আগত মা বোনেরা, বন্ধুগণ, এর বাইরেও যারা আজকে আমাদের এই সমাবেশের কথা এখানে উপস্থিত না হয়েও আপনারা শুনছেন, আপনাদের সকলকে আমাদের সংগঠনের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা শুনেছেন শুরুতে মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড মনীন্দ্র দাস উল্লেখ করার চেষ্টা করেছে, সারা ভারতবর্ষে মৎস্যজীবীদের সংখ্যা যারা সরাসরি জীবিকার সঙ্গে যুক্ত প্রায় 3 কোটি, এবং তাদের পরিবারের সংখ্যা যদি আমরা ধরি এই সংখ্যা 5 কোটির উপরে। এর বাইরেও নানাভাবে পেশার সঙ্গে মানুষ যুক্ত আছেন। এটা ভারতবর্ষের মানুষের একদিকে যেমন মৎস্য পুষ্টি যোগান দেয়, এটা একটা দিক, আবার কর্মসংস্থান, কর্মক্ষেত্র, এটা একটা গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র। এই মাছ ধরা, মাছ চাষ করা, মাছ প্রসেস করা, শুকনা মাছ করা, মাছ বিদেশে রপ্তানি করা, এই সব কিছুকে মিলে একটা বিরাট কর্মসংস্থানের ক্ষেত্র এখানে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যুক্ত যারা, তারা পিছিয়ে পড়া অংশের মানুষ, দুর্বল অংশের মানুষ, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, দুর্বল অংশের নানা ধর্মের, খ্রিস্টান আছে, মুসলিম আছে, বেশিরভাগ গরিব অংশের মানুষ, তারাই এই ক্ষেত্রে কাজ করেন। এটা সমুদ্রে যেমন বিশাল এলাকা, সমুদ্র এলাকার মধ্যে মাছ ধরেন, তাকে ভিত্তি করে জীবিকা নির্বাহ করেন, সমুদ্রের পারেই তাদের কোন রকমের বাসস্থান স্থাপন করে তারা বসবাস করেন। এইভাবে গোটা ভারতবর্ষে এই মৎস্য ক্ষেত্রকে যেভাবে পরিকল্পিতভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া দরকার, এই ক্ষেত্রে এখনো আমাদের দেশের স্বাধীনতার পর থেকে এই ক্ষেত্রকে খুব বেশি গুরুত্ব পায়নি সর্বভারতীয় ক্ষেত্রে। এইভাবে সামুদ্রিক এলাকায় যারা মাছ ধরে, এখন তো যে সরকার চলছে, এর আগের সরকার উদারীকরণ, বেসরকারীকরণের নামে সমস্ত রাষ্ট্রীয় সম্পদ বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে। তেমনি সমুদ্রের ব্যবহার করার প্রশ্নে দেখা গেছে যে ওই বিদেশি ট্রলার নিয়ে, জাহাজ নিয়ে এসে মাছ ধরার লাইসেন্স দিচ্ছে আমাদের দেশের ছোট ক্ষুদ্র মৎস্যজীবীদের, সেখানে মাছ ধরার অধিকার নাই। এটা যেমন একটা দিক, আবার সমুদ্রে মাছ ধরতে গেলে তারা প্রাকৃতিক এই তুফান, ঝড়, বন্যায় অনেক সময় হারিয়ে যায়, তাদের রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই। তাদের ওই সীমান্ত ক্রস করে চলে যায়, কোন সময় শ্রীলঙ্কা, পাকিস্তানের হাতে ধরা পড়ে দীর্ঘদিন জেলে পড়ে থাকে, তাদের উদ্ধার করার ব্যবস্থা থাকে না। এগুলি যেমন আছে, তেমনি কোন সমুদ্রের পাড়ে ওই সেখানে টুরিস্টদের জন্য রিসোর্ট তৈরি করবে, অন্যান্য সামগ্রীর উৎপাদন করবে, এই অজুহাতে মৎস্যজীবীদের তুলে দিচ্ছেন যখন খুশি তখন। তারা গিয়ে কোথায় বাড়িঘর করবেন, তাদের পেশা কি হবে, কোন চিন্তা ভাবনা নেই। এইভাবে সামুদ্রিক এলাকার মধ্যে এই ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্যজীবীরা।
আর যারা সমুদ্রের বাইরে ইনল্যান্ড ফিশার, যারা এই নদী, নালা, খাল, বিল, পুকুর ইত্যাদির মধ্যে মাছ চাষ করেন, তাদের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করার জন্য কোন উদ্যোগ ভালোভাবে এই সরকার, আগের সরকারও নেয়নি, কেন্দ্রীয় সরকার, এখনকার যে সরকার আছে এটা তো উদাসীন, এই ক্ষেত্রটাকে সমস্ত বেসরকারীকরণের দিকে ছড়ে দিয়েছে। কোন রকমের সরকারি সুযোগ সুবিধা নেই। এটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে শুরু হয়েছে। আমরা যখন সর্বভারতীয় ক্ষেত্রে এই সম্মেলনে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন ওই তামিলনাড়ুর রামেশ্বরমে আমাদের সর্বভারতীয় সম্মেলন আগস্ট মাসের 6-7 তারিখে হয়েছে। গোটা দেশের মৎস্যজীবীদের করুণ অবস্থা সম্পর্কে আমরা সেখানে আলোচনা করেছি এবং তাদের জীবন জীবিকাকে রক্ষা করার জন্য সমস্ত মৎস্যজীবীদের একত্রিত করে অন্যান্য গণতান্ত্রিক মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করার রাস্তা আমরা নিয়েছি, সিদ্ধান্ত আমরা নিয়েছি। সেই লড়াইয়ে আমরা এগিয়ে যেতে হবে। আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যের ক্ষেত্রে, আমাদের রাজ্যে মৎস্যজীবীরা বঞ্চিত ছিল। এই রাজ্যে প্রথম যখন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়, বামফ্রন্ট সরকার আসার পর মূলত মৎস্যজীবীদের, তফসিলি অংশের মানুষের, তফসিলি উপজাতি অংশের মানুষের, সংখ্যালঘু অংশের মানুষের, গরিব মানুষের গ্রামের উন্নয়নের দিকে পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনার অংশই হচ্ছে মৎস্যজীবী সমবায় সমিতি গড়ে তোলা। কমরেড নকুল দাস এখানে আছেন। এই মৎস্যজীবী 1977 সাল থেকে শুরু হয়েছে। 78 সালের সম্মেলনের মধ্যে দিয়ে প্রথম এই সংগঠন, প্রথম থেকেই জাল জার, জলতার এই দাবিকে কার্যকারী করার জন্য লড়াই। বামফ্রন্ট সরকার এসে প্রথম তার স্বীকৃতি দিলেন। মৎস্যজীবীদের সমবায় সমিতি গঠন করে সেই সরকারি, আধা সরকারি জলাশয় মৎস্যজীবীদের হাতে তুলে দিয়ে সমবায়কে শক্তিশালী করার জন্য ম্যানেজার নিয়োগ করা, অর্থ দিয়ে, অন্যান্য মাছ চাষের সরঞ্জাম দিয়ে সাহায্য করা। এইভাবে এ রাজ্যের মৎস্যজীবীদের জলের অধিকার যেমন প্রতিষ্ঠিত করলো, তেমনি প্রথম বামফ্রন্ট সরকারের পরে 93 সাল থেকে আবার এই সরকার যখন আসে, বামফ্রন্ট সরকার, মাঝখানে তো ষড়যন্ত্র চক্রান্ত করে বামফ্রন্ট সরকারকে হটানো হয়েছিল। বামফ্রন্ট সরকারকে হটানোর পর সমস্ত গণতান্ত্রিক অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল, গণতান্ত্রিক সংস্থাগুলিকে ভেঙে দেওয়া হয়েছিল, তেমনি মৎস্যজীবী সমবায় সমিতিকেও ভেঙে দিয়ে সব জলাশয়ের মালিক মাসুল বেনরা হয়েছিল। তা থেকে 93 সালে সরকার আসার পর বামফ্রন্ট সরকার আবার এই জলাশয় মৎস্যজীবীদের দিয়ে এবং সুপরিকল্পিতভাবে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ত্রিপুরাকে পরিকল্পনা গ্রহণ করে। তার মধ্যে যেমন কৃষি ক্ষেত্রের সুপরিকল্পিত অগ্রগতি, মাছ উৎপাদন, মাংস উৎপাদন, ডিম উৎপাদন, ধান উৎপাদন, সবজি উৎপাদন, এই তার সঙ্গে বছর বছর ধরে পরিকল্পনা গ্রহণ করে তার অগ্রগতি। এইভাবে স্বনির্ভর করার মধ্যে দিয়ে মাছ চাষে একটা বিশাল অগ্রগতি এই সময়ের মধ্যে বামফ্রন্ট সরকারের সময়ে করতে সক্ষম হয়েছে। যদিও তখনও মাছ চাষে যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সেই জায়গা পর্যন্ত পৌঁছানো যায়নি, কিন্তু এই ক্ষেত্রে একটা বিরাট অগ্রগতি ঘটেছিল। মাছ উৎপাদনের ক্ষেত্রে নতুন জলাশয় তৈরি করে দেওয়া, সেই জলাশয়ে মাছ চাষ করার জন্য মাছের চারা, পোনা, খাদ্য এই সমস্ত দিয়ে আজকে তো সব চুরমার হয়ে গেছে। আবার যখন 18 সালে এই সরকার আসলো, বিশেষ করে বিজেপি আইপিএফটি সরকার, নানা প্রলোভনে এই সরকার এসেছে, এগুলি জানেন। আমি বিস্তৃত আলোচনায় যাচ্ছি না, আমাদের প্রধান বক্তা সে বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। কিন্তু সেই প্রলোভনে আমরাও তো অনেকেই এই অংশের মানুষ বিভ্রান্ত হয়েছে। যারা
মাছ ধরে জাল বেয়ে বের জালের কাজ করে ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছে, বামফ্রন্ট এই জাল দিয়েছে, পুকুর দিয়েছে, এগুলি করে ছেলে মেয়েরা বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, চাকরির দরকার। বামফ্রন্ট সরকার প্রতি বছর 7 থেকে 8,000 চাকরি দেয়। আর 18 সালে নির্বাচনের আগে এসে বিজেপি মানুষের সামনে প্রতিশ্রুতি দেয় 50,000 চাকরি 1 বছরে দেবে, ঘরে ঘরে চাকরি দেবে, রেগার কাজ 200 দিনের কাজ দেবে, 340 টাকা মজুরি দেবে, সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবে, 10,323 চাকরি গেছে তাদের চাকরি দেবে, নানা প্রলোভনে বিভ্রান্ত করে। সেই বিভ্রান্তিতে শিকার হয়েছি আমরা। তারপরে 18 সালে সরকার আসার পর কি করছে সব অভিজ্ঞতা আপনাদের আছে, সমস্ত আলোচনায় আমি যাচ্ছি না। কিন্তু আজকে এই যে মৎস্যজীবী ঘরের ছেলে মেয়েরা, তফসিলি ঘরের ছেলে মেয়েরা, তাদের অবস্থাটা কি? চাকরি কোথায়? সবচেয়ে বেশি প্রতারণা করেছে আমাদের রাজ্যের যুবক যুবতীদের সঙ্গে। 50,000 চাকরি 1 বছরে, 7 লক্ষ বেকারের চাকরি কোথায়? মৎস্যজীবী ঘরের ছেলে মেয়েরা, তফসিলি ঘরের ছেলে মেয়েরা, উপজাতি ঘরের ছেলে মেয়েরা, জমিয়া ঘরের ছেলে মেয়েরা, কৃষক শ্রমিকের ছেলে মেয়েরা, আজকে কোথায় চাকরি? যারা জান প্রাণ দিয়েছিল যে একটা চাকরি যদি পেয়ে যায় বিজেপি সরকার আসার পর, কোথায় সেই চাকরি? প্রতারণা করেছে, এইভাবে সমস্ত কিছুর সঙ্গে প্রতারণা করেছে, প্রতারণা করেছে, আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। এই যে মৎস্যজীবী সমবায় সমিতি নির্বাচন হয় না, আমাদের বামফ্রন্ট সরকার যখন ছিল প্রতিটা সমবায় সক্রিয় ছিল, তাদের কাছে অর্থ ছিল, পুঁজি ছিল, মাছ চাষ হতো, সব লুট করে নিয়ে গেছে। মৎস্যজীবীদের কোনো অধিকার নাই, নির্বাচন হয় না, মাফিয়াদের হাতে চলে গেছে, এইভাবে সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। তা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমাদের রাজ্যে মৎস্যজীবীদের যে অবস্থা, যেমন আমাদের $1,15,176.47 মেট্রিক টন মাছের চাহিদা আমাদের রাজ্যে, কিন্তু মাছ চাষ হয় কত? সেই মাছের চাহিদা, মাছ চাষ হয় মোট উৎপাদন এখন হয় 83,486.47 মেট্রিক টন। এখনো মাছের ঘাটতি আছে আমাদের রাজ্যে। 31,690 মেট্রিক টন মাছ এখনো আমাদের রাজ্যে ঘাটতি আছে। মাছ চাষে কোথায় পড়ে আছি আমরা? এই মাছ কোথা থেকে আসছে এখন? এই বাড়তি মাছ মানে ঘাটতি মাছ যেটা, সেটা হয় বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে এখনো 17,908 মেট্রিক টন মাছ আসে। অন্যান্য রাজ্য অন্ধ্র থেকে শুরু করে সেখান থেকে মাছ আসে 13,782 মেট্রিক টন মাছ। এই যে মাছের টাকা, প্রায় 900 থেকে 950 কোটি টাকা চলে যাচ্ছে রাজ্যের বাইরে। এই মাছ যদি আমাদের এখানে উৎপাদন হতো, কত লোক তার সঙ্গে জড়িত থাকতো, এই টাকা এখানেই মৎস্যজীবী, মৎস্য চাষী তাদের হাতে থাকতো, সেই টাকা আবার বাজারে আসতো, আমাদের রাজ্যের অর্থনৈতিক উন্নতি ঘটতো। এই সমস্ত দিক থেকে সর্বনাশ হয়ে যাচ্ছে, তার কোনো পরিকল্পনা নেই। গোটা দেশে যেভাবে উদারীকরণ বেসরকারীকরণের পথে চলছে, আমাদের রাজ্য শুরু করেছে। একমাত্র ডম্বুর জলাশয় আমাদের রাজ্যের সবচেয়ে বড় জলাশয়। 7 থেকে 7,500 পরিবার এই জলাশয়কে নির্ভর করে। সেই জায়গাতে উপজাতি অংশের, তফসিলি অংশের এই মানুষের জীবিকা এই জলাশয়কে নির্ভর করে। আজকে যে এই জলাশয় একটা বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে, তার বিরুদ্ধে মৎস্যজীবী ইউনিয়ন সারা রাজ্যে আমরা আগরতলা, গন্ডাছড়া, অন্যান্য মহকুমাতে আন্দোলন করেছি। এখনো
সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসেনি। এইভাবে সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে, তাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে রুদি জ্বলা। এইভাবে আমাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এই তো মৎস্য ক্ষেত্র, অন্যান্য ক্ষেত্রের কথা যদি বলি, আজকে মৎস্যজীবীদের আর কি আছে, একেবারে মৎস্য চাষের উপর নির্ভরশীল হয়ে এখানে থাকার সুযোগ নেই। যদিও আমাদের রাজ্যে মৎস্য চাষীর সংখ্যা 1,96,598 জন মৎস্য উৎপাদনকারীরা আছে, তাদের জন্য কোনো পরিকল্পনা নেই। তাদের বিকল্প কাজ কি? রেগার কাজ করতো একটা সময়, আজকে রেগাকে, এই যে কাজের নিশ্চয়তা ছিল সেটাকে ছিনিয়ে নিচ্ছে। আগামী দিন এই রেগার কাজ করে যে গ্রামের মানুষ বেঁচে থাকবে, সেই অবস্থার মধ্যে নেই, এরকম জায়গায় চলে গেছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই রেগা সহ মৎস্য উন্নয়ন এবং সামগ্রিক ভাবে যে সর্বনাশ বিজেপির নেতৃত্বে সরকার করছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া বিকল্প কোনো পথ নেই। আগামী দিন এই লড়াইকে আরো সুসংগঠিত করতে হবে। এই বিষয়গুলি নিয়ে আমরা আমাদের এই সম্মেলনে আলোচনা করব। আমরা যখন এই সমস্ত অধিকার নিয়ে লড়াই করছি, আমাদের সংবিধান, গণতন্ত্র, তার উপর আক্রমণ, বর্ণবাদী মনোবাদী ব্যবস্থাকে চাপিয়ে দেওয়ার এই ব্যবস্থা করছে। গোটা দেশে আমাদের রাজ্যে মনোবাদী দৃষ্টিভঙ্গিতে এই বর্ণবাদীর আক্রমণ সংগঠিত করছে। তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই লড়াই শুধু মৎস্যজীবীরা না, শুধু তফসিলি অংশের মানুষ না, সমস্ত গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে। আজকে যেভাবে এই সমাবেশ এবং সম্মেলনকে সফল করার জন্য আপনারা সামিল হয়েছেন, এগিয়ে এসেছেন, আগামী দিনেও এই লড়াইয়ে আপনারা পাশে থাকার জন্য আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন জিন্দাবাদ।